তো আজকে হচ্ছে 3 মে 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 57তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 4র্থ ক্লাস। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রতিনিধিত্বমূলক মকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সুট। আন্ডারলাইন করবেন একাদেশের 8 বিধি। একাদেশের 8 বিধি। আচ্ছা, প্রতিনিধিত্বমূলক মকদ্দমা ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে একটা নালিশের কারণ উদ্ভব হয়েছে। এখন সকলের সমান স্বার্থ আছে। 10 জন ব্যক্তি আছে, 10 জন ব্যক্তি বাদী হয়ে মামলা করতে চায়। তখন 10 জন বাদী হয়ে মামলা না করে 10 জনের পক্ষে যে কোনো একজন মামলা করতে পারে, 10 জনের প্রতিনিধি হয়ে। অথবা 100 জন বিবাদীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, তখন 100 জন বিবাদী পক্ষে একজন বিবাদী ওই মামলা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মানে তাদের সকলের কি প্রতিনিধিত্ব করবে। তবে এটা অবশ্যই কার অনুমতি লাগবে? আদালতের অনুমতি লাগবে। ধরেন আমরা এই জায়গা দ্বারা সবাই আছি, এখন আমরা যে কোনো কারণে হোক একটা দেওয়ানি মামলা দায়ের করার অধিকারী। তো আমরা সবাই মিলে মামলা না করে এই সকলের পক্ষে যে কোনো একজন মামলা দায়ের করতে পারে। আবার যদি এরকম হয় যে আমাদের সকলের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাহলে সকলের পক্ষে একজন মামলায় বিবাদী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে অবশ্যই আপনার এই প্রতিনিধিত্ব মামলার ক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষের কি নিতে হবে? সম্মতি। প্রতিপক্ষ বলতে সরি, আদালতের অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়া বাধ্যতামূলক, আর অনুমতি দেওয়া আদালতের জন্য বিবেচনা, মানে আপনার নিতে হবে, এটা বাধ্যতামূলক। আর আদালত দিবে কি দিবে না, এটা আদালতের হচ্ছে কি বিবেচনামূলক। তো এই প্রতিনিধিত্বমূলক মামলার ইংরেজিতে বলে দেখেন রিপ্রেজেন্টেটিভ সুট। এটা আছে একাদেশের কত বিধিতে? 8 বিধিতে। একটু পড়ি দেখেন যে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন একাদেশের 8 বিধিতে প্রতিনিধিত্বমূলক মকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ নিয়ম হলো মকদ্দমার বিষয়বস্তুতে আন্ডারলাইন করবেন স্বার্থ আছে এমন সকল ব্যক্তি উক্ত মকদ্দমায় আন্ডারলাইন করেন বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হবে। কিন্তু 1 নং আদেশের 8 নং বিধি এই নিয়মের একটি ব্যতিক্রম। 8 নং বিধি অনুযায়ী মকদ্দমার বিষয়বস্তুটি আন্ডারলাইন করবেন একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকলে। কয়জন ব্যক্তির? উক্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ আদালতের অনুমতি নিয়ে, আন্ডারলাইন করবেন আদালতের অনুমতি নিয়ে বা আদালতের ইচ্ছায় সকল স্বার্থবান ব্যক্তির, আন্ডারলাইন করবেন সকল স্বার্থবান ব্যক্তির পক্ষে মকদ্দমা গোল দিবেন চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। চালাইতে শব্দটা ব্যবহার করতে হচ্ছে আপনার কি মামলা যে বাদী, আর প্রতিদ্বন্দ্বিতা কি বিবাদী। পান না খুঁজে? জনিরে পেজ নাম্বার বলেন দি তানভীর, আপনি কোন বই? 788 পেজ বের করেন। চালাইতে বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে, আন্ডারলাইন করবেন এই লাইনটা আন্ডারলাইন করেন। কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একই রকমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সবার পক্ষে মকদ্দমা দাখিল করলে বা জবাব প্রদান করলে উক্ত মকদ্দমাকে প্রতিনিধিত্বমূলক মামলা বলে। তাহলে প্রতিনিধিত্বমূলক মামলা হলো ওই যে যখন অনেক লোকের প্রতিনিধিত্ব একজন করে, তারাই তো প্রতিনিধি বলে নাকি? তো যখন বাদীর পক্ষে অনেকজন বাদীর পক্ষে একজন প্রতিনিধিত্ব করে বা অনেকজন বিবাদীর পক্ষে একজন প্রতিনিধিত্ব করে এবং যাদের ওই মামলায় সবার সমান স্বার্থ আছে, সবার কি সমান স্বার্থ আছে, এটাকেই বলে প্রতিনিধিত্বমূলক মকদ্দমা। শর্ত দেখেন, মকদ্দমা অবশ্যই আন্ডারলাইন করেন অনেক বা একের অধিক হতে হবে। পক্ষ, মকদ্দমার পক্ষ অবশ্যই অনেক বা একের অধিক হতে হবে। আহ তাদের মকদ্দমা অবশ্যই গোল দিবেন একই স্বার্থ থাকতে হবে। একই স্বার্থ, একই স্বার্থ এই জায়গা থাকতে হবে। সকলের স্বার্থ থাকতে হবে কি এক। আদালতের নিকট অনুমতি নিতে হবে, আন্ডারলাইন করবেন এটা বাধ্যতামূলক। আর সকল পক্ষকে উক্ত মকদ্দমা দায়ের সম্পর্কে বাদীর খরচে নোটিশ দিতে হবে। এগুলো মোটামুটি শর্ত জেনে রাখা ভালোটা। দেখেন যে প্রতিনিধিত্বমূলক মকদ্দমা দায়ের করতে হলে, আন্ডারলাইন করবেন বা জবাব দিতে হলে প্রমাণ করতে হবে কতিপয় ব্যক্তিদের উক্ত মকদ্দমার বিষয়বস্তুতে একই স্বার্থ, সাধারণ স্বার্থ বা অভিন্ন স্বার্থ। এই জায়গা বাংলা অনেকগুলো ব্যবহার করছে, একই স্বার্থ, সাধারণ স্বার্থ, অভিন্ন স্বার্থ। ইংলিশে কি বলে? সেমিটাইজ। তো অ্যাকচুয়াল যদি আমি মানে শব্দগত অর্থ বলি, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে
ওই প্রতিনিধিত্বমূলক মামলার ক্ষেত্রে সকলের কি শর্ত থাকা লাগবে? বললো একই শর্ত, সাধারণ শর্ত, অভিন্ন শর্ত। কোনটা হবে উত্তর বলেন? উত্তর হবে একই শর্ত। কোনটা বলেন? একই শর্ত। সেম ইন্টারেস্ট মানে কি? একই শর্ত। প্রতিনিধিত্বমূলক মকদ্দমার বৈধতার জন্য আদালতের অনুমতি কুল দিবেন। আদালতের অনুমতি কি আবশ্যক? মানে আপনি এই মামলার বৈধতা আপনি একা একা প্রতিনিধিত্ব করলে হবে না, অবশ্যই আদালতের কি লাগবে? অনুমতি লাগবে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন যে দেওয়ানি কার্যবিধির কত নং আদেশে প্রতিনিধিত্বমূলক মকদ্দমার উল্লেখ আছে? এক আদেশের কত বিধি? 8 বিধি। যে যে প্রশ্ন আছে এগুলা মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, এগুলা পড়ে নিয়েন। আমরা 4 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন যে প্রতিনিধিত্বমূলক মকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট দায়ের করা যেতেই পারে আদালতের অনুমতি নিয়ে। বাদীর ইচ্ছায়, বিবাদীর ইচ্ছায় আদালতের অনুমতির প্রয়োজন নাই। কোনটা? আদালতের অনুমতি নিয়ে। 5 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির আদেশ 2-এ কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? আদেশ 2, দেখেন আমরা আদেশ 2 এখনো পড়ি নাই, বাট আদেশ 2 অ্যাকচুয়ালি আলোচনা করছে মামলার গঠন। কি বলেন? মামলার গঠন। তাহলে আমরা আদেশ 1-এ পেলাম মামলার পক্ষ। আদেশ যে এক কতদিন পড়লাম, আজকে শেষ করলাম। আদেশ 1-এ আছে মামলার পক্ষ, বাদী বা বিবাদে। ওই যে নন জয়েন্ডার, মিস জয়েন্ডার, তারপরে প্রপার পার্টিস, নেসেসারি পার্টিস, তারপরে এডিশন, সাবস্টিটিউশন, স্ট্রাইক আউট, এগুলা মোটামুটি বললাম। তারপরে রিপ্রেজেন্টেটিভ সুট, এগুলা হলো একাদেশে। এগুলা কি? একাদেশে। আর আজকে মামলার গঠন 2 আদেশ থেকে আমরা একটা বেরিয়ে পড়বো। নিচে যাদের পুরাতন বই বেশ ফাঁকা জায়গায় আছে, নতুন বইদের কি অবস্থা জানি না, তবে এখানে বেশ কয়েকটা লাইন লেখা লাগবে, আমি বলি সবাই একটু লেখেন। এই যে লাস্টের প্রশ্নটার পরে যে ফাঁকা জায়গা আছে, ওই জায়গা কয়েকটা লাইন লেখা লাগবে। আপনার জায়গা আছে কি নাই জানি না, তবে লেখা লেখা লাগবে, এক জায়গায় লেখেন, বইটাই লিখবেন। লেখেন আদেশ 2, আদেশ 2, বিধি 2-এর 3, 2 ব্র্যাকেটে 3। আদেশ 2, কমা, কমা একের মা দিয়েন না আবার। আদেশ 2, কমা দিয়ে লেখেন বিধি 2-এর 3, বিধি 2 ব্র্যাকেটে 3। এবার ইনভার্টেড কমা দেন। ইনভার্টেড কমা জানেন? ওই যে উপরে ইনভার্টেড কমা শুরু, লেখেন ওমিশন। ওমিশন, OMISSION। ওমিশন স্পেস দিয়ে লেখেন TO2। তারপর লেখেন SUE। তারপর স্পেস দিয়ে লেখেন FOR। স্পেস দেখেন 1 তারপর লেখেন অফ। তারপর লেখেন সেভেরাল, SEVERAL। সেভেরাল রিলিফস, RELIEFS। কি লিখছেন বলেন তো? আচ্ছা, ইনভার্টেড কমা শেষ। ইনভার্টেড কমা শেষ। এবার বাংলা লেখেন একাধিক প্রতিকারের মধ্যে, একাধিক প্রতিকারের মধ্যে কোনো একটির জন্য মামলা করলে, একাধিক প্রতিকারের মধ্যে কোনো একটির জন্য মামলা করলে বাকি প্রতিকার, বাকি প্রতিকার চাওয়ার অধিকার বর্জন করা হয়েছে বলে গণ্য হবে। বর্জন করা হয়েছে বলে গণ্য হবে। আমি আবার বলি শুনেন, একাধিক প্রতিকারের মধ্যে কোনো একটির জন্য মামলা করলে বাকি প্রতিকার চাওয়ার অধিকার বর্জন করা হয়েছে বলে গণ্য দাঁড়ি।
যেমন লেখেন, যেমন ক বার্ষিক 1200 টাকা ভাড়ায়, বার্ষিক 1200 টাকা ভাড়ায় খকে বাড়ি ভাড়া দেয়। বার্ষিক কয় টাকা? কারে বাড়ি ভাড়া দিল? পারে, মানে বছরে তুমি কয় টাকা দিবা? 1200 টাকা। লেখেন 1905, 1905 কমা 1906 এবং 1907 সালের, 1907 সালের সম্পূর্ণ ভাড়া বাকি পড়ে। কয় বছরে ভাড়া বাকি পড়ছে? 5, 6, 7 তারিখ। 1908 সালে ক শুধুমাত্র 1906 সালের ভাড়ার দাবিতে, 1906 সালের ভাড়ার দাবিতে, 1908 সালে ক শুধুমাত্র 1906 সালের ভাড়ার দাবিতে ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে, ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। লিখেছেন? তার ভাড়া বাকি পড়ছিল কয় বছরের? 3 বছরের। আর মামলা করছে কয় বছরের আদায়ের জন্য? 1 বছর। তারপর লেখেন 1905, দাঁড়িয়ে লেখেন 1905 ও 1907 সালের ভাড়ার জন্য, 1905 ও 1907 সালের ভাড়ার জন্য ক পরবর্তীতে, ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে না। একটু বুঝেন, এটা বলছে আমরা গতদিন যখন রেস জুডিকাটা, রেস সাবজুডিস পড়েছিলাম, তখন 12 ধারায় একটা কথা ছিল, বার টু ফার্দার সুট, পরবর্তী মামলা দায়েরে বাধা। তো এই বার টু ফার্দার সুটের বিধানটা আলোচিত হয়েছে আমাদের দুই আদেশের 2-1 বিধিতে। দুই আদেশের কত? 2-1, মানে যদি আপনার একটা জায়গায় একাধিক প্রতিকার থাকে, তাহলে ওই সকল প্রতিকার আপনি মামলা করলে একই সাথে চাইতে হবে। যদি আপনি একাধিক প্রতিকারের মধ্যে বাঁচিয়ে নিলেন 2-1টা, পরবর্তীতে বাকি প্রতিকার গুলো নিয়ে আপনি আর মামলা করতে পারবেন না। এই জায়গা বাড়িওয়ালা ভাড়াটিয়া ভাড়া আদায় করতে পারতো কয় বছরের? 3 বছরের। বাট সে করছে কয় বছরের? তাহলে ধরে নেওয়া হবে বাকি 2 বছরের প্রতিকার সে ছেড়ে দিছে, পেয়ে গেছে না, ছেড়ে দিছে। তাহলে পরবর্তীতে আর সে বাকি 2 বছর নিয়ে মামলা করতে পারবে না। বাট সে যদি মামলা করতো প্রথমেই 3 বছর নিয়ে, তাহলে কিন্তু সমস্যা ছিল না। বুঝতে পারছেন? তো এই এই প্রশ্নটা আমাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এরপরে পরের পেজে চলে আসেন, আমরা দেখি। তাহলে এক আদেশে আমরা পেলাম মামলার পক্ষ, দুই আদেশে পেলাম মামলার গঠন। পরের পেজে বেশ কয়েক লেখা আছে, ওগুলো আমরা পড়বো না, আমরা সরাসরি চলে আসি মকদ্দমা দায়ের। পাইছেন? মকদ্দমা দায়েরের আগে লেখেন যে উকিল নিয়োগ, উকিল নিয়োগ, উকিল নিয়োগ, আদেশ 3 বিধি 4। উকিল নিয়োগ লিখবেন কত? আদেশ 3 বিধি 4। জি, আদেশ 3, 3, আদেশ 3 বিধি 4। আপনার কনফিউজড কেন? আপনাকে বইতে আছে থাকলে লেখেন না, না থাকলে লেখেন না, থাকলেও তো লিখতে কোনো সমস্যা নাই। বাসায় থেকে মান নিষেধ করছে নাকি লিখতে? তাহলে লেখা যাবে না নতুন বইতে। উকিল নিয়োগ ভাই কত? আদেশ 3 বিধি 4। অ্যাপয়েন্টমেন্ট, ইংরেজিতে বলে অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার। এই জায়গায় প্লিডার শব্দের অর্থ হচ্ছে আপনার উকিল। তা আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম,
আপনাদের মনে আছে কিনা যে শুধু সরকারি উকিলের সংখ্যা ছিল কততে ভাই? সরকারি উকিল 2-7, আর যদি বেসরকারি বললে মানে শুধু উকিল কত 2-2, মনে আছে? তাহলে একজন ব্যক্তি তার যে উকিল নিয়োগ করবে একটা মামলায়, এই উকিল নিয়োগ সম্পর্কে আলোচনা করছে কত আদেশে? 3 আদেশ। 3 আদেশ থেকে আমরা আর পড়বো না, 3 আদেশে এতটুকুই। তাহলে আমি এক আদেশে পেলাম কি মামলার পক্ষ, এক আদেশে মামলার পক্ষ, 2 আদেশে মামলার কি, 2 আদেশে মামলার গঠন, 3 আদেশে পেলাম কি উকিল নিয়োগ, 3 আদেশে কি পেলাম উকিল নিয়োগ। এবার চলে আসি দেখেন, এই যে দেখেন যে মকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট, ইনস্টিটিউশন অফ সুট, এটা একেবারে ডান সাইডে দেখেন ধারা 26 আদেশ কত? 4। অর্থাৎ মকদ্দমা দায়ের বা ইনস্টিটিউশন অফ সুট এটা আছে ধারা 26, আদেশ হচ্ছে 4। কি দুটোল বাক্সি কি হয়েছে, কনফিউজ নাকি কিছু নিয়ে? মানে এ পাশে ও পাশে ধারা 26 আদেশ 4, দেখেন তাদের কাছে মনে হচ্ছে যে স্যার তো 2 আদেশের তো আর কিছু করালো না, 3 আদেশের আর কিছু করালো না, সে বাসায় বসে নিজে করে নেবেন। বুঝতে পারছেন? বাসায় বসে বইতে আছে অনেক কিছু, কিন্তু আমরা এই জায়গায় এতটুকুই পড়বো। আচ্ছা, মকদ্দমা দায়ের ইনস্টিটিউশন অফ সুট ধারা 26 আদেশ 4, দেখেন দেওয়ানি কার্যবিধির 26 ধারায় বিধান করা হয়েছে, এটা আন্ডারলাইন করবেন, প্রত্যেকটি মকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোন পদ্ধতিতে দায়ের করতে হবে। 26 ধারায় এই কথা বলছে, দেখেন ইংলিশটাও খুবই গুরুত্বপূর্ণ। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইং অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। 3টা স্টার দেন, এই ইংরেজি লাইন সরাসরি এসে বলবে এটা দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলছে, কত ধারায়? 26 ধারায়। অর্থাৎ এখানে বললো যে প্রতিটি দেওয়ানি মামলা দায়ের করতে হবে কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিল, আরজি কারে বলে? যারা আরজি চিনেন না, ধরে নিলাম কেউই চিনেন না, আরজি হচ্ছে যে একটা দেওয়ানি মামলা যে আপনি করবেন, আদালতে কি একটা লিখিত জিনিস দিবেন না, এই লিখিত জিনিসটারই বলে কি আরজি বা প্লেইন্ট। এবং বললো যে প্রতিটি দেওয়ানি মামলা আরজির মাধ্যমে অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে, এটা বলছে কত ধারায়? 26 ধারায়। আচ্ছা দেখেন 26 ধারায় যে কথাটা বলছে, এই কথাটারে বিস্তারিত ব্যাখ্যা করতে 4 আদেশের কত বিধিতে? 1 বিধিতে। আন্ডারলাইন করেন, 4 আদেশের 1 বিধি আন্ডারলাইন করেন। দেখেন আদালত বা তৎকর্তৃক এতদ উদ্দেশ্যে নিযুক্ত, আন্ডারলাইন করবেন, নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে। আরজির সাথে আন্ডারলাইন করবেন যতজন বিবাদী থাকে ততগুলো আরজির অবিকল নকল, আন্ডারলাইন করবেন, অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারির জন্য দাখিল করতে হবে। যতগুলা বিবাদী আরজির হুবহু নকল মানে ফটোকপি, ততগুলো সমনের সাথে দিতে হবে। সমন আবার কারে বলে? আরজি দাখিলের পরে আপনি যার বিরুদ্ধে মামলা করলেন তারে মামলার বিষয়ে যে জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি অমুক তারিখে আদালতে হাজিরা দিবেন, এই যে জানানো এটারে বলে কি সমন। এসে তো আমাদের পোস্টার লাগানো ভালো, পোস্টার নির্ভয় নিবৃত্তি লাগাই যা, কিন্তু শব্দ দূষণ বাড়ি ভাই এগুলো দেখেন। দেখেন সুতরাং, দেখেন সুতরাং প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। সুতরাং প্রথমে জানতে হবে আরজি কিভাবে প্রস্তুত করতে হয়। আরজি প্রস্তুত করতে হলে কি কি বিষয় উল্লেখ করতে হবে, আন্ডারলাইন করবেন, মানে আরজিতে কিভাবে প্রস্তুত করতে হয় বা আরজিতে কি কি বিষয় থাকা লাগে তা আন্ডারলাইন করবেন। আদেশ 6 এবং 7 উল্লেখ করা হয়েছে। আবার লিখিত জবাব প্রস্তুত করতে হলে আরজির অপোজিটে, আরজির প্রেক্ষিতে, আরজি দিলে তো বাদী, বিবাদী এসে আরজির প্রেক্ষিতে যে যে লিখিত বস্তুটা জমা দেয় এটা বলে লিখিত জবাব। লিখিত জবাব, যে লিখিত জবাব প্রস্তুত করতে হলে কি কি তথ্য উল্লেখ করতে হবে তা আদেশ 6 এবং 8 বিধিতে উল্লেখ করা হয়েছে। সমন সম্পর্কিত বিধান কোল দিবেন 5 আদেশে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে প্রতিটা আরজি দাখিল করতে হবে কার কাছে ভাই? কার কাছে বলেন? প্রতিটা আরজি দাখিল করতে হবে আদালতে। এখন আদালত বলতে এই জায়গা প্রতিটা মামলা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। দেওয়ানি কার্যবিধি কত ধারায়? 26 ধারায়। আর ব্যাখ্যা করতে কোন দেশে? 4 দেশে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেওয়ানি মামলা কিন্তু দায়ের করা হয় প্রকৃতপক্ষে যার কাছে, সে তারে বলে সেরেস্তাদার।
সেরেস্তাদার ওই আরজি আপনি নিয়ে যাবেন, সেরেস্তাদার ওই কাগজপত্র সবগুলো পরীক্ষা করবে। ওনার কাছে যদি মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, তাহলে উনি ওনার খাতায় লিখে নেবেন, রেজিস্ট্রি করবে, এটাই বলে আরজি দাখিল। তাহলে মামলার আরজি কিন্তু সরাসরি বিচারকের কাছে দাখিল করে না, কার কাছে করে? সেরেস্তাদারের কাছে। আমরা একটু প্রশ্নটা দেখি, দেখেন সেলফ প্র্যাকটিসের প্রশ্ন, যে প্রত্যেকটি মকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এটা আছে কত দ্বারাই? 26 দ্বারাই। পরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ দ্য প্লেইন্ট অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। মানে প্রতিটি দেওয়ানি মামলা দায়ের করতে হবে আরজি উপস্থাপনের মাধ্যমে আর অন্য কোনো মাধ্যমে যা বর্ণিত আছে। এটা বলছে কত দ্বারাই? 26 দ্বারাই। তো এই দুইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা জেনে নিয়েন। 4 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখেন যে প্রত্যেকটি আরজির সাথে দাখিল করতে হবে, আরজির সাথে দাখিল করতে হবে যতজন বিবাদী থাকে ততগুলো আরজির অবিকল কি? নকল। না, ভাই কে বাপ ছেলে হলেও শ্বশুর হলেও হবে না। আলাদা আলাদা করে আলাদা। দেখেন, হ্যাঁ হইতে পারে এক আরজিতে যে দেহ এক মাথা দুটে লাগানো, সেই ক্ষেত্রে এক আরজি দিচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আচ্ছা ভাই আমরা পড়াই ফিরি, দেখেন তাহলে দেখেন, আদেশ এক মামলার পক্ষ, আদেশ দুই মামলার গঠন, আদেশ তিন উকিল নিয়োগ, 4 আদেশে পেলাম আর্জি দাখিল, 4 আদেশে কি? আর্জি দাখিল বা সরি মামলা দায়ের, মামলা দায়ের বা আর্জি দাখিলের মাধ্যমে প্রতিটা মামলার শুরু হয়। এবার আমরা চলে আসি, দেখেন তো 5 আদেশ পরে বলবো, 5 আদেশের পরে আগে আমার জানতে হবে প্লিডিংস। প্লিডিংস আদেশ 6, একেবারে ডান সাইডে দেখেন আদেশ কত? 6। সাধারণভাবে প্লিডিংস বা প্লিডিংস জেনারেলি, দেখেন বিধি এক প্লিডিংস, প্লিডিংস অর্থ হলো গোল দিবেন আরজি বা লিখিত জবাব, এটা গোল দেন আরজি বা লিখিত জবাব, এই শব্দটা গোল দেন। প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। কি তাদের কেউ আসছে? আচ্ছা, খুললেন না, খুললে তো রোদ আসবে না এই জায়গা। প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। এখানে পরীক্ষায় যদি আসে যে প্লিডিংস অর্থ আরজি এবং লিখিত জবাব, এক অপশন আছে এবং আর এক অপশন আছে বা, তাহলে কোনটা বলে? বা। জি। সো দেখেন প্লিডিং শ্যাল মিন, এটা ইংলিশটা আন্ডারলাইন করেন, প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। প্লিডিংস মানে হচ্ছে প্লেইন্ট অর কি রিটেন স্টেটমেন্ট। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে স্যার তাহলে প্লেইন্ট আমরা জানি, বাদী যেটা দেয় সেটাকে কি বলে? বাদী যেটা দেয় সেটা বলে প্লেইন্ট। আর বাদীর আর্জির প্রেক্ষিতে বিবাদী যেটা জমা দেয় সেটাকে বলে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব। আর এই দুইটা দেয় একত্রে বলে প্লিডিংস, একত্রে বলে কি? প্লিডিংস। তার মানে দুইটাকে যদি একত্রে প্লিডিংস বলে তাহলে প্লেইন্ট কে বলে বাদীর প্লিডিংস আর রিটেন স্টেটমেন্ট কে বলে বিবাদীর প্লিডিংস। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে এই যে দেখেন নিচের লাইন দেখেন, আন্ডারলাইন করেন, বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। তাহলে বাদী আন্ডারলাইন করবেন, বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো কি? লিখিত জবাব। বাদীর আরজি এবং বিবাদের লিখিত জবাব আন্ডারলাইন করেন একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজির মাধ্যমে, আরজি হলো বাদীর দাবি সম্মিলিত কোনো লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে আন্ডারলাইন করবেন দেওয়ানি মকদ্দমা দায়ের করা হয়। এখানে বাদী তার দাবি এবং দাবির সমর্থনে ঘটনা উল্লেখ করে। লিখিত জবাব হলো আন্ডারলাইন করেন বিবাদী কর্তৃক বাদীর দাবির উত্তর সম্বলিত কোনো লিখিত বক্তব্য। এখানে বিবাদী সাধারণত বাদীর দাবি অস্বীকার করে লিখিত বক্তব্য দেয়। মানে বাদী যা যা বলছে তার পরিপ্রেক্ষিতে তো বিবাদীর একটা জবাব দেওয়া লাগে, এটাই বলে লিখিত জবাব। আচ্ছা, একটু আমরা যদি বলি ডান সাইডে একটু দেখেন ব্যাখ্যাটা একটু দেখি, দেখেন যে দেওয়ানি কার্যবিধির 6 আদেশটি আরজি এবং লিখিত জবাব উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এই আদেশে এমন কিছু নিয়ম আলোচনা করা হয়েছে, আন্ডারলাইন করবেন, যেগুলো বাদী এবং বিবাদী উভয়কে অনুসরণ করতে হয়। বাদীর আরজি এবং বিবাদী লিখিত জবাব উভয় ক্ষেত্রে প্লিডিংস এর বিধান প্রযোজ্য। যেমন বাদীকে তার আরজিতে স্বাক্ষর করতে হয়, আবার বিবাদীকেও লিখিত জবাবে স্বাক্ষর করতে হয়। মানে বাদীরে যেমন তার আরজিতে আর না আরজি লেখাটাকে শেষে স্বাক্ষর করতে হয়,
বিবাদীয় লিখিত জবাবে কি করবে, স্বাক্ষর করতে হয়। এই বিষয়টি প্লিডিংস অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আইনে যেখানে এটা আন্ডারলাইন করেন প্লিডিং শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানে ধরে নিতে হবে বিধানটি বাদী ও বিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আন্ডারলাইন করবেন। সেখানে আর্জি ও লিখিত জবাব উভয়কেই বোঝানো হয়েছে। যদি যে জায়গায় প্লিডিং শব্দটা ব্যবহার করছে তাহলে ওটা কার ক্ষেত্রে প্রযোজ্য, বাদী ও বিবাদী উভয়, বা আর্জি ও লিখিত জবাব উভয়টাই বোঝানো হয়েছে। ধন্যবাদ। এবার আমরা বাম সাইডে আসি, দেখেন প্লিডিং সম্পর্কে মৌলিক নিয়ম। আচ্ছা, এই প্রশ্নটা প্লিডিং সম্পর্কে মৌলিক নিয়ম, এই প্রশ্নটা আমাদের এবার বার কাউন্সিল লিখিত পরীক্ষায় 2023 সালের কয় তারিখে যেন পরীক্ষা হয়েছে, 23শে ডিসেম্বর। জি। আচ্ছা দেখেন, প্লিডিংসে শুধুমাত্র আন্ডারলাইন করেন ঘটনা বা ম্যাটেরিয়াল ফ্যাক্ট উল্লেখ করতে হবে, আইন, ল বা সাক্ষ্য বা এভিডেন্স উল্লেখ করার প্রয়োজন নাই। পরীক্ষায় আসছে যে প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে, প্লিডিংসে কোনো এভিডেন্স থাকা লাগবে না। বিষয়টি দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন। আচ্ছা, এত বাধে নাই নাকি তানবীর? আচ্ছা, তাহলে বলতেছে যে প্লিডিংসে শুধুমাত্র ঘটনা, ঘটনা হলো আপনার ঘটনা আর আইন এক জিনিসটা। ঘটনা মানে হচ্ছে যে আপনার অমুক তারিখে আইসা জনিরে বেদখল করছে তানবীর, সাথে লোকজন ছিল এত, এই হলো ঘটনা। কিন্তু এই জায়গা এমন কথা বলা যাবে না যে আপনার এভিডেন্স আইন অথবা সাক্ষ্য, যে কোন আইনে বেদখল করছে, তারপরে এই আইনে এই কথা বলছে, অমুক ডিএলআর এই কথা বলছে, তারপরে সাক্ষ্যর সময় কে কি সাক্ষ্য, কে কে ওই সময় কি কি কথা বলছে, এইগুলোর আমার বিস্তারিত প্রয়োজন নাই। প্লিডিংসে থাকতে হবে শুধুমাত্র কি, ঘটনা। তাহলে পরীক্ষায় যদি আসে যে প্লিডিংসে কি থাকতে হবে, আইন, সাক্ষ্য, ঘটনা, উপরে সবগুলো, কোনটা? প্লিডিংসে শুধু থাকতে হবে কি, ঘটনা। প্লিডিংসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাদি বা ম্যাটেরিয়াল ফ্যাক্ট উল্লেখ থাকবে। গুরুত্বপূর্ণ ঘটনাদি যার উপর ভিত্তি করে আবেদনকারী বা দরখাস্তকারী তার দাবি উত্থাপন করে বা আত্মপক্ষ সমর্থন করে সেসব তথ্য প্লিডিংসে উল্লেখ করতে হবে। যেমন আন্ডারলাইন করেন, যেমন কি মকদ্দমার কারণ, এই কারণে আমি আপনার মামলাটা করলেন, এটার মকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন। তাহলে জেনে রাখা ভালোতে আমরা একটু দেখি, দেখেন জেনে রাখা ভালো, প্লিডিংসে তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা গোল দিবেন, অঙ্কে প্রকাশিত হতে হবে। কথায় আপনি লেখেন লেখেন, বাট প্রকাশিত হতে হবে কি, অঙ্কে। যদি আপনি 1 লাখ টাকা লেখেন তাহলে একের পরে কয়টা শূন্য, 5টা। তারপরে আপনি ব্র্যাকেটে 1 লাখ টাকা লিখেন, সমস্যা নাই, কিন্তু আগে লিখতে হবে কিসে, অঙ্কে। এটাও পরীক্ষায় আসে যে প্লিডিংস এর তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা কিসে লিখতে হবে, অঙ্কে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি যে দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি। প্লিডিংস অর্থ আমরা আরজি বা কি, জবাব, আরজি বা জবাব। 2 নম্বরে দেখেন প্লিডিংস অর্থ কি, এই জায়গা বলছে আরজি, লিখিত জবাব, আরজি ও লিখিত জবাব উকিলের বক্তব্য। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে স্যার উপরে তো আমরা পড়ে আসলাম আরজি বা লিখিত জবাব, এই জায়গা ও দিল কেন? তাই হাফিজ ব্যাখ্যা করেন তো ও দিল কেন। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় আর কোনো অপশন নাই। যদি কোনো অপশনে আরজি বা লিখিত জবাব থাকতো তাহলে উত্তর হতো কোনটা, বারটা। বুঝতে পারছেন? এই জায়গায় যেহেতু আর নাই, তার মানে এটা হবে কি, আরজি ও লিখিত জবাব। কিন্তু যদি আপনার প্রশ্ন এইভাবে দেখা দেয় যে এক অপশনে আছে আরজি ও লিখিত জবাব, আর এক অপশনে আছে আরজি বা লিখিত জবাব, তাহলে কোনটা হবে? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি, দেখেন সেলফ প্র্যাকটিস। আহ 3 নম্বর প্রশ্নটা দেখেন, প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট নাকি, প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। 2 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধিতে কত আদেশের কত বিধিতে প্লিডিংস কে সংজ্ঞায়িত করা হয়েছে। দেখেন 6 আদেশের কত বিধি, এক বিধি, 6 আদেশের এক বিধি। 5 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখেন 5 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে প্লিডিংস এ ঘটনা উল্লেখ করতে হবে, সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। তা মানে দেওয়ানি কার্যবিধির কত আদেশে বলা হয়েছে, এটা 6 আদেশের কত বিধি, 2 বিধি, 6 আদেশের 2 বিধি। তারপরে দেখেন 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে যে সকল ঘটনা বা বিষয়ের উপর ভিত্তি করে আবেদনকারী বা দরখাস্তকারী তার দাবি উত্থাপন করে বা আত্মপক্ষ সমর্থন করে সেই সকল ঘটনা বা তথ্য বা ঘটনাকে বলে আপনার
গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহ ম্যাটেরিয়াল ফ্যাক্টস, এটাও গুরুত্বপূর্ণ। তারা কি বলে? গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহ, ইংরেজিতে বলে ম্যাটেরিয়াল ফ্যাক্টস। তারপরটা দেখেন 8 নম্বর প্রশ্ন, যে প্রত্যেকটি প্লিডিংসে গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহের বিবৃতি উল্লেখ করতে হবে সংক্ষিপ্ত আকারে। এই আপনি যে কোনো ঘটনা প্লিডিংসে বিস্তারিত উল্লেখ করার প্রয়োজন নাই, কিভাবে বলবেন? ইন এ কনসাইজ ফর্ম। ইংলিশটা আন্ডারলাইন করেন, ইন এ কি? কনসাইজ ফর্ম। 9 নম্বরটা দেখেন, প্লিডিংসে টাকার পরিমাণ, তারিখ ইত্যাদি উল্লেখ করতে হবে কিসে? অঙ্কে। কিসে? অঙ্কে। 10 নম্বরটা ভিভিআই দেখেন, প্লিডিংস থেকে বিচ্যুতি, ডিপারচার, ডিপারচার অফ ফ্রম প্লিডিং বা প্লিডিংস এর পরিবর্তন সংশোধন আকারে করা যেতে পারে। প্লিডিংস মানে হচ্ছে আপনি প্লিডিংস একটা কথা লিখে ফেলছেন, ভুল হয়ে গেছে, 10 লাখের জায়গা হয়ে গেছে 1 লাখ, বা করিমের জায়গা হয়ে গেছে রহিম, বা তানবীরের জায়গা হয়ে গেছে আনবীর, বা অন্য কোনো বিষয় প্লিডিংস এ অন্তর্ভুক্ত করা দরকার। এখন তাহলে এটা করতে হবে কি আকারে? সংশোধন আকারে। এবার আমরা দেখি, দেখেন চলে আসি প্লিডিংস এর স্বাক্ষর বা সত্যাখ্যান। প্লিডিংস এর স্বাক্ষর বা সত্যাখ্যান, এটা আন্ডারলাইন করেন, সাইনিং এন্ড ভেরিফাইং প্লিডিংস। সাইনিং এন্ড কি? ভেরিফাইং। দেখেন, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 6 আদেশের 14 বিধিতে গোল দিবেন স্বাক্ষর, এবং 15 বিধিতে গোল দিবেন সত্যাখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে প্লিডিংস এর সিগনেচার করবে কত আদেশের কত বিধিতে? 6 আদেশের 14। আর যদি বলে প্লিডিংস এ সত্যাখ্যান করবে কত? 6 আদেশের 15। আমি একটু বিষয়টা ব্যাখ্যা করি, শুনেন। প্লিডিংস এ ধরেন আপনি একটা মামলা করছেন, মামলায় সব কিছু বলার পরে আপনি যে স্বাক্ষর করেন, এটার বলে সিগনেচার। বুঝতে পারছেন? আর সত্যপাঠ, সত্যাখ্যান কি? সব কিছু লেখার পরে একটা সত্যপাঠ দিতে হয়, যে আমি অমুক, আমার জ্ঞান ও বিশ্বাস মতে আমি এই সকল কথা আমি বলছি। এই যে যে একটা স্বীকারোক্তি সে দিচ্ছে, এটা বলে কি? সত্যপাঠ। এখন শুনেন, যেটা সামনে বহুবার লাগবে, সেটা হচ্ছে যে ক্লিয়ারিংস এর সাথে দেয় সত্যপাঠ, আর দরখাস্তের সাথে দেয় এফিডেভিট। জিনিস একই। একটা দরখাস্ত, দেওয়ানি মামলা, একটা যে কোনো দরখাস্ত যদি আমি করি, দরখাস্ত লেখার পরে তারপরে দিতে এফিডেভিট। এফিডেভিট মানে বলতে আমি অমুক, পিতার নামেই মাতার নামেই, ধর্ম এই, ন্যাশনাল আইডি কার্ড নামক এই, আমি এই মামলার দরখাস্তকারী, আমার জ্ঞান বিশ্বাস এবং সবকিছু উপরে সবকিছু সত্য, এই যে আমার ই। তো এটারে আমি যখন মূল মামলায় দিব, তখন এটারে বলে সত্যপাঠ। আর যখন আমি দরখাস্তে দিব, তখন এটা বলে কি? এফিডেভিট। তো যদি আপনাকে প্রশ্ন করে যে দেওয়ানি মামলায় এফিডেভিট দেয় কিসের সাথে, আর যদি বলে যে সত্যপাঠ দেয় কিসের সাথে, আরজি অথবা লিখিত জবাব, আরজি অথবা লিখিত জবাব। আর এক কথায় বললে প্লিডিংস, এক কথায় বলে কি? প্লিডিংস। যদি আপনাকে বলে যে প্লিডিংস এ স্বাক্ষর করবে, এটা আছে 6 আদেশের 14, আর সত্যাখ্যান বা সত্যপাঠ এটা আছে 6 আদেশের 15। আপনি কয়েকটা জিনিস এখানে একটু মনে রাখলে হয়ে যায়। দেখেন, আরজির প্রেক্ষিতে যে ডিসিশন দেয় সেটা বলে ডিক্রি, এবং আরজির ক্ষেত্রে দেওয়া লাগে কি? সত্যপাঠ। আর দরখাস্তের প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটা বলে কি? আদেশ। আর দরখাস্তের সাথে কি দেয়? এফিডেভিট। আচ্ছা দেখেন, 14 বিধিটা একটু পড়ি। বিধি 14, প্লিডিংস বা আরজি বা লিখিত জবাবে স্বাক্ষরিত হতে হবে। প্লিডিংস টু বি সাইড, কে কে এটা একটু দেখি। দেখেন, প্রত্যেকটি প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে, আন্ডারলাইন করেন, সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক, এবং শব্দটা বলতেন, সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক এবং তার উকিল বা প্লিডার কর্তৃক। অর্থাৎ দুইজন স্বাক্ষর করবে, কে কে? আর যদি আরজি হয় তাহলে বাদী তার উকিল, আর যদি লিখিত জবাব হয় তাহলে কে? বিবাদী তার উকিল। বুঝেন কিনা? তাহলে স্বাক্ষরের বিষয় আসলে কয়জন স্বাক্ষর করবে? দুইজন। আরজি হইলে বাদী এবং তার উকিল, আর লিখিত জবাব হইলে বিবাদী এবং তার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাই, প্লিডিংস এ কে স্বাক্ষর করে? প্লিডিং যদি আসে তাহলে মামলার পক্ষগণ এবং উকিল, মামলার পক্ষগণ এবং উকিল। আচ্ছা বিকাশ বলেন তো, যে আরজির স্বাক্ষর কে করবে, এটা কোথায় বলা আছে? 6 আদেশের 14 প্লিডিংস এ স্বাক্ষর বলছে, আরজি স্বাক্ষর তো বলে নাই। তো জায়গা বলছে আরজি স্বাক্ষর বলছে, পড়ে দেন, এবার বিশ্বাস না হইলে ভালো ভাই পড়ে।
স্যার ওইখানে তো প্লেডিংস তো আপনার বাদের আর যে বাদের প্লেডিংস, বিবাদের আর যে বিবাদের জবাব, বিবাদের প্লেডিংস। এখানে এই জন্য আপনার ওইখানে আর যে উল্লেখ করলে আপনার ওই প্লেডে বাদে ধরে নিতে হবে। বুঝতে পারছেন? প্লিডিংস মানে তো আরজি আর লিখিত জবাব দুইটারই বোঝায়, তাই যে জায়গায় প্লিডিংস আছে সেই জায়গায় আরজি উল্লেখ না থাকলেও সমস্যা নাই। প্লিডিং সিগনেচার মানে আরজি সিগনেচার, প্লিডিং সিগনেচার মানে কি লিখিত জবাব সিগনেচার। বুঝতে পারছেন? প্লিডিং করলে আরজি এবং হ্যাঁ, অর্থাৎ দেখেন, অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে, আন্ডারলাইন করবেন, এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে। তিনটে স্টার দেন, মনে থাকে যেন। তাহলে আরজিতে করবে কে কে ভাই? বাদী এবং তার উকিল। আর কোন উকিল? যে আর লিখিত জবাবে করবে বিবাদী এবং তার, মনে থাকে যেন, বা না কিন্তু, এবং। আচ্ছা, এ হচ্ছে আমার সিগনেচার। এবার চলে আসি আমরা, দেখেন 15 বিধি। বিধি 15, প্লিডিং সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন, বা নিচে লেখেন সত্যপাঠ। সত্যপাঠ নিচে, এই যে সত্যাখ্যানের নিচে একটু লেখেন সত্যপাঠ। ভেরিফিকেশন অফ প্লিডিংস। আচ্ছা, ভেরিফিকেশন অফ প্লিডিং দেখেন, সত্যপাঠ সত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ, যেমন আন্ডারলাইন করবেন, আরজির ক্ষেত্রে গোল দিবেন বাদী, এবং লিখিত জবাবের ক্ষেত্রে গোল দিবেন বিবাদী। আরজি বা লিখিত জবাবে যে সকল বিষয়ের উল্লেখ করা হয়েছে তা তার জানা বলে স্বীকার করা। আরজির নিচে এটা বললেন, আরজির নিচে, নিচে শব্দটা বললেন, আরজির নিচে পাইছেন? আরজির নিচে মকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে আন্ডারলাইন করবেন বিবাদী সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন করবে, অথবা আদালত সন্তুষ্ট হলে অন্য কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে অন্য কোনো ব্যক্তি যে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে সে আরজি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। যে ব্যক্তি সত্যাখ্যান করেছে সে সত্যতা প্রতিপাদন অংশে আন্ডারলাইন করেন স্বাক্ষর করবে, এবং যে দিন, আন্ডারলাইন করবেন, স্থানে সত্যাখ্যান করা হয়েছিল তা উল্লেখ থাকবে। তাহলে সত্যাখ্যানে স্বাক্ষর করে শুধুমাত্র বাদী অথবা বিবাদী, অথবা আদালত অনুমতি নিতে অন্য কোনো ব্যক্তি যে মামলার বিষয়বস্তু সম্পর্কে জানে। তাহলে সত্যপাঠে কি আইনজীবী স্বাক্ষর করে? না। যদি বলে আরজিতে কে কে স্বাক্ষর করে, তাহলে কিন্তু বাদী এবং উকিল। যদি বলে আরজির সত্যপাঠে কে স্বাক্ষর করে, তাহলে শুধুমাত্র কে? বাদী। বা অন্য কোনো ব্যক্তি করতে পারে যদি আদালত কি অনুমতি দেয়, যে মামলার বিষয়বস্তু সম্পর্কে কি জানে। তাহলে আপনার মনে রাখতে হবে ভাই, যে আরজিতে সিগনেচার আছে 6 দেশের 14 বিধিতে, আর সত্যপাঠে সিগনেচার আছে কত? 6 দেশের কত বিধি? 15 বিধিতে। সত্য আরজিতে বলে প্লিডিংসে যদি সিগনেচার বলে দুইজনই, আর প্লিডিংসে যদি সত্যপাঠ বলে, সত্যাখ্যান বলে, তাহলে কয়জন? আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট। তাহলে জেনে রাখা ভালো। দেখি দেখেন, কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে, কোন কর্পোরেশনের বল দিবেন পক্ষ বা বিরুদ্ধে। কর্পোরেশন বুঝেন তো? সিটি কর্পোরেশন, তারপরে দেন গোপালগঞ্জ পৌরসভা, বা যাই হোক না কেন, এগুলার পক্ষে বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে বা উক্ত কোম্পানির পক্ষে, আন্ডারলাইন করেন, কোম্পানির সচিব, পরিচালক বা অন্য কোনো প্রধান কর্মকর্তা আহ যে মকদ্দমার ঘটনাবলী প্রকাশ করতে সক্ষম সেই ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে। গোল দিবেন 29 আদেশের এক বিধি। ধরেন গ্রামীণফোন লিমিটেড, এটা তো একটা কোম্পানি। এখন গ্রামীণফোন যদি মামলা করে বা ওনার বিপক্ষে যদি মামলা করে, তাহলে ওনাদের মামলার আর্জিতে কে স্বাক্ষর করবে? ওই কোম্পানির সচিব করতে পারে, পরিচালক করতে পারে, বা অন্য কোনো প্রধান কর্মকর্তা করতে পারে, তাদের পক্ষে হোক আর কি বিপক্ষে হোক। এবং এটা কিন্তু কোম্পানির কথা আসলেই, এটা কিন্তু আর 6 আদেশে বলে নাই, এটা বলছে কততে? 29 আদেশের এক বিধি। তো আমাদের নামাজের বিরতি 5-7 মিনিট পরে আবার শুরু হবে ইনশাল্লাহ। 5-7 মিনিট পরে সবাই যোগ দিন, সেম লিঙ্ক। আচ্ছা, আমরা তাহলে দেখেন বিরতির পর ক্লাস শুরু করি। তো বিরতির আগে আমরা যা পড়লাম সেটা হচ্ছে যে প্লিডিং সিগনেচার যদি বলে তাহলে 6 দেশের 14 বিধি, এবং সিগনেচার মামলার পক্ষরাও করে, তার সাথে আইনজীবীও করে। আর যদি বলে আপনার মানে সত্যপাঠ, তাহলে শুধুমাত্র করে কে? মামলার পক্ষ। মামলার পক্ষ, এটা আছে 6 দেশের 15-তে।
তাহলে এভাবেই প্রশ্ন মনে রাখতে আসতে পারে, এবং এটাই মনে রাখবেন। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন যে অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত, দস্তখত শব্দটা বলতেন, দস্তখত মানে হচ্ছে কার স্বাক্ষর প্রয়োজন। আমরা জানি স্বাক্ষর অ্যাডভোকেটও করবে, আবার কে, বাদী বা তার প্রতিনিধি। তাহলে উত্তর হচ্ছে আপনার 4 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বারটা দেখেন, এবং আপনার এই জায়গায় একটা জিনিস ওনরা মানে আপনার প্রলুব্ধ করতেছে যাতে আপনি শুধু অ্যাডভোকেট দেখান। প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেটের মাধ্যমে, অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত, তাইলে আপনি ভাববেন যে শুধু অ্যাডভোকেটই তো করার কথা, বাট অ্যাকচুয়ালি অ্যাডভোকেটও বাদী বা তার প্রতিনিধি, বুঝতে পারছেন। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন, একটি আরজিতে সত্যাখ্যান বা ভেরিফিকেশনে স্বাক্ষর করবে কে? আমরা জানি সত্যাখ্যানে স্বাক্ষর করে কয়জন, শুধু বাদী। আর বিবাদ, আর যদি রিটেন স্টেটমেন্টে শুধু কে, বিবাদী। 3 নাম্বারটা দেখেন, যে অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাব বলছে, জবাবের সত্যাখ্যান অংশে আবার বলছে সত্যাখ্যান। তাহলে সত্যাখ্যান যখন বললো, তখন এই জায়গা আমরা আমরা জানি করবে হলো বিবাদী। তাহলে এই জায়গা সরাসরি বিবাদী বলে নাই, দেখেন অ্যাডভোকেট, অ্যাডভোকেটের মোহরির যে কোনো ব্যক্তির জবাবের বিষয়ে ওয়াকে ফহল, ওয়াকে ফহল মানে কি, যে ওই বিষয়ে জানে, যে ওই বিষয়ে জানে। তো সেলফ প্র্যাকটিসের 3-4 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ, পড়ে নিয়ান। এটা তো বাদীটা, কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ 8 নাম্বার প্রশ্ন, কোনটা বলেন কি? এটা যদি জবাবের হ্যাঁ, বিবাদী হতো, জি, বাদী হতো না, কারণ জবাব তো আর বাদী দেয় না। হ্যাঁ, 8 নাম্বার পড়তেছি, দেখেন, কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির পক্ষে নিম্নলিখিত কোন ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে? সচিব, পরিচালক, অন্য কোন প্রধান কর্মকর্তা, উপরের সবগুলো, কোনটা বলেন তো? উপরের সবগুলো। এবার আমরা চলে আসি আলম ভাই দ্বারাই কর্তনে, দেখেন প্লিডিংস, কর্তন বা সংশোধন। স্ট্রাইকিং আউট, আমরা জানি কর্তন ইংরেজি কি, স্ট্রাইকিং আউট, এন্ড সংশোধন হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। প্লিডিংস কর্তন, প্লিডিংস কর্তন দেখেন আদেশ 6-এর আন্ডারলাইন করেন 16 বিধিতে, কয় বিধিতে, 16 বিধিতে প্লিডিংস, স্ট্রাইকিং আউট অফ প্লিডিংস, এবং 17 বিধিতে সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে প্লিডিংস কর্তন আছে কততে, 6 আদেশের 16, আর যদি আপনাকে বলে যে সংশোধন, 6 আদেশের 17। আচ্ছা, এখন আমরা কর্তনে চলে আসি, যে প্লিডিংস বিধি 16, প্লিডিংস আর্জি বা জবাব কর্তন, স্ট্রাইকিং আউট অফ প্লিডিংস। কর্তন কেন করে শুনেন, কর্তন করে হলো যদি আপনি অপ্রাসঙ্গিক কথা লিখে রাখছেন, আর্জিতেও লাগছেন, আবার লিখিত ভাবেও লেখছে, বা যেটা আছে অশ্লীল, উৎসাহজনক, অপ্রাসঙ্গিক, তাহলে সেই ক্ষেত্রে আদালত ওই অংশটুকু কি করতে পারে, কর্তন করতে পারে। আদালতের এই ক্ষমতা আছে 6 আদেশের কততে, 6 আদেশের 16-তে। দেখেন, আদালত মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, এট এনি টাইম, এট এনি স্টেজ অফ দ্য সুট। কোন পর্যায়ে, প্লিডিংস এর মানে আর্জি বা লিখিত জবাবের যে কোনো বিষয়, এটা আন্ডারলাইন, যে কোনো বিষয় কর্তন বা গোল দিবেন, সংশোধন করতে আদেশ দিতে পারে, কর্তন করতে পারে বা সংশোধন করার আদেশ দিতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখা দরকার ভাই, আমরা সংশোধন 6 আদেশের 17-তেও আছে, আবার এই জায়গা 16-তে কর্তনও আছে, সংশোধনও আছে। তাহলে ওই সংশোধনের 17 সংশোধনের সাথে 16 সংশোধনের পার্থক্য কি? 17-এর সংশোধন হলো পক্ষরা আবেদন করে, বাদী আবেদন করতেছে যে আমার আর্জি সংশোধন করা দরকার, বা বিবাদী আবেদন করতেছে আমার লিখিত জবাব সংশোধন করা দরকার। এই জায়গা 16 থেকেও আবেদন করতেছে না, আদালত আদেশ দিচ্ছে যে এটাকে তুমি কি আবৈধভাবে কি লিখছো, এটা কর্তন করে ঠিকঠাক ভাবে সংশোধন করে দাও। এটা হলো কততে, 16। তাইলে আপনি এভাবে মনে রাখবেন যে 6 আদেশের 16-তে যেটা, এটা হলো আদালত দিচ্ছে, আদালত স্বপ্রণোদিত হয়ে যে সংশোধন করে সেটা হলো 6 আদেশের 16-তে। আর পক্ষগণের আবেদনের ভিত্তিতে 6 আদেশের কত, 17। তাহলে দেখেন, কর্তন বা সংশোধন করার আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি আন্ডারলাইন করেন অপ্রয়োজনীয় হয়। অপ্রয়োজনীয় ইংরেজি কি, আননেসেসারি। উৎসাহজনক হয়, স্ক্যান্ডেলিয়াস। উৎসাহজনক হয় মানে স্ক্যান্ডেলিয়াস হয়। মকদ্দমার সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে, ট্রেন টু প্রিজুডিস
embarrass or delay the fair trial of the suit। তাহলে আমার কি কি অপ্রয়োজনীয় হলে, উৎসাহজনক হলে, সুষ্ঠু বিচারে যদি কি হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন যে আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট মানে কি, কর্তন বা সংশোধনের আদেশ দিতে পারে। সংশোধন বা কর্তন এটা উনি পারে প্লিডিংস কি হলে, অপ্রয়োজনীয় হলে, মানহানিকর কথা বললে, প্লিডিংস এ বিবৃতিকর কথা বললে, উপরের কি সবগুলো। এবং এটা আছে 6 দেশের কত বিধি ভাই? 6 দেশের কত? 16। এবার আমরা চলে আসি, দেখেন প্লিডিং সংশোধন, বিবিআই। আমাদের লিখিত পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই প্লিডিং সংশোধন, বিবিআই আসে যে পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে একটা প্লিডিং সংশোধন বলতে কি বোঝায়, একটা প্লিডিং কখন সংশোধন করা যায়, রায়ের পরেও কি সংশোধন করা যায় কিনা, বা আপিল পর্যায়ে কি সংশোধন করা যায় কিনা, বা প্লিডিং সংশোধনের নিয়মায়ক শর্তগুলো কি কি লিখিত পরীক্ষায় এসে থাকে আর কি। তো তার আগে আমরা চলে আসি যে প্লিডিং সংশোধন কেন করে। দেখেন প্লিডিং সংশোধন মানে প্লিডিং সংশোধনও যা, আরজি সংশোধনও তাই, লিখিত জবাব সংশোধনও কি তাই। বুঝেন কিনা? যদি পরীক্ষায় আসে যে প্লিডিং সংশোধন কততে, যদি বলে আরজি সংশোধন কততে, যদি বলে লিখিত জবাব সংশোধন কততে, ওই একই 6 আদেশের 17 বিধি। তাহলে দেখেন দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কে বিধান করা হয়েছে। প্লিডিং সংশোধন অর্থ হলো, আন্ডারলাইন করবেন, বাদী কর্তৃক তার আর্জি সংশোধন এবং বিবাদী কর্তৃক তার লিখিত জবাব সংশোধন। অর্থাৎ বাদী তার আর্জি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধির অধীন দায়ের করতে পারে। মনে রাখতে হবে 6 আদেশের 17 বিধিটি আর্জি ও লিখিত জবাব উভয় সংশোধনের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা চলে আসি প্লিডিং সংশোধন কেন প্রয়োজন হলো। শুনেন, ধরেন একটা জায়গায়, ওই যে একটু আগে বললাম যে একটা জায়গায় লেখা দরকার স্থগিত, লিখে ফেলছেন ভুলক্রমে দবির, তাহলে ওই দবিরের জায়গায় লেখা দরকার কি, স্থগিত। আপনি যখন জানলেন, দেখতে পারলেন যে আপনার প্লিডিংস এই ভুলটা আছে, ঠিক ওই মুহূর্তেই আপনি সংশোধনের আবেদন করবেন কততে, এটারে বললো সংশোধন করতেছি, অ্যাকচুয়ালি পরিবর্তন একটা জায়গায় আর একটা। ঠিক আছে, অনেক সময় এমন আছে যে যা আছে তো আছে, নতুন কিছু যোগ করা দরকার, নতুন কিছু কি যোগ করা দরকার। তাহলে সেই ক্ষেত্রে নতুন 2-4 লাইন যোগ করার ক্ষেত্রেও আমি কিসের আবেদন করব, সংশোধনের আবেদন করব। তাহলে দেখেন আমরা চলে আসি যে প্লিডিং সংশোধনের আবেদন মানে যখন আদালত মঞ্জুর করতে পারে, মানে এই সংশোধনের আবেদনটা কখন করা যায়, কখন করা যায়। দেখেন যে আদালত বল দিবেন মকদ্দমার যে কোনো পর্যায়ে, মকদ্দমার কি যে কোনো পর্যায়ে মানে কি, রায়ের আগ পর্যন্ত, ইভেন রায়ের পর্যায়েও, রায়ের পরেও। বুঝতে পারছেন? আচ্ছা একটু wait। হ্যাঁ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি আপনি সাহেব। আচ্ছা দেখেন, আমরা যেটা পড়লাম সেটা হলো মামলার মকদ্দমার কি যে কোনো পর্যায়ে, এটা গোল দেন মকদ্দমার যে কোনো পক্ষকে, গোল দিবেন যে কোনো পক্ষ মানে কি, বাদী অথবা বিবাদী। আন্ডারলাইন করেন, প্লিডিং সংশোধন অথবা পরিবর্তনের অনুমতি দিতে পারে। এই যে ইংলিশটা দেখেন, দা কোর্ট মে at any stage of the proceedings allow either party to alter, alter শব্দটা বললেন, alter, alter মানে হচ্ছে কি পরিবর্তন, আর amend, amend মানে হচ্ছে কি সংশোধন। amend his pleadings মানে একটা মকদ্দমার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষকে সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে। কে পারে? আদালত পারে। কিন্তু বিচার শুরুর পর প্লিডিং সংশোধনের কোনো আবেদন আদালত আন্ডারলাইন করবে, অনুমোদন করবে না যতক্ষণ পর্যন্ত না, আন্ডারলাইন করে যাবেন, আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে আবেদনকারী যথেষ্ট সতর্কতা, আন্ডারলাইন করবেন, অবলম্বন করার পরেও উক্ত আবেদনকারী মকদ্দমার বিচার শুরু হওয়ার আগে আগে সংশোধন করার আবেদন করতে পারেনি। দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2012 তিনটা স্টার দেন, আমি ব্যাখ্যা করি। মানে আদালত, আপনি প্লিডিং সংশোধনের দরখাস্ত দিলেন, বললেন যে ওনার আমার অমুক জায়গায় ভুল হয়েছে, এটা সংশোধন করা দরকার বা নতুন কিছু যোগ করা দরকার। এখন আদালত দেখবে যে এই দরখাস্তটা আপনি কি আরো আগে করতে পারতেন কিনা। বুঝতে পারছেন যে আপনার আরো আগে করার সুযোগ ছিল কিনা। যদি দেখে যে আরো আগে করার সুযোগ ছিল, তাহলে আদালত আপনার দরখাস্ত না মঞ্জুর করতে পারে, বা মঞ্জুর করলেও বলতে পারে এত টাকা খরচ দাও। বুঝতে পারছেন? আদালত যদি দেখে
যে এই প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করার আগে আদালত কয়েকটা বিষয় দেখবে। তার মধ্যে আগে দেখবে যে এই দরখাস্ত আরো আগে করার সুযোগ ছিল কিনা। আর এই যে যে আপনি দরখাস্ত দিচ্ছেন প্লিডিং সংশোধনের, এতে প্রতিপক্ষের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা মামলার নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এই সকল বিষয় দেখে আদালত যদি সন্তুষ্ট হয় যে না, তার আসলেই আগে করার কোনো সুযোগ ছিল না, এতে প্রতিপক্ষের কোনো ক্ষতি হচ্ছে না, আর ন্যায় বিচারের জন্য এই সংশোধনটা আনা প্রয়োজন, তাহলেই আদালত প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করবে? মঞ্জুর করবে। তাহলে 2012 সালের সংশোধনীতে যে সংশোধনী আনা হয়েছে সেটা বললো যে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুরের ক্ষেত্রে আদালত দেখবে যে এই সংশোধনের দরখাস্তটা আরো আগে করা যেত কিনা, আরো আগে করা সম্ভব ছিল কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, বিচার শুরু হওয়ার পর আবেদনকারী যদি সংশোধন করার আবেদন করে এবং আদালত যদি মনে করে, আন্ডারলাইন করেন, মকদ্দমার বিলম্ব করার জন্য এমন আবেদন করা হয়েছে, কি করার জন্য? তাহলে আদালত আবেদনকারীকে, আপত্তি উপস্থাপনকারীকে খরচ প্রদানের আদেশ দিতে পারে, যেমনটি আদালত কি করে। তাহলে আদালত আবেদনকারীকে, আপত্তি উপস্থাপনকারীকে খরচ প্রদানের, বল দিবেন খরচ প্রদান, খরচ খরচ প্রদানের আদেশ দিতে পারে, যেমনটি আদালত মনে করে। যদি দেখে আরো আগে করার সুযোগ ছিল কিন্তু করে নাই, তাহলে আদালত তার আবেদন মঞ্জুর করতে পারে, বাট বলবে তোমার আবেদন মঞ্জুর করলাম, বাট তুমি এত টাকা খরচ দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাকে যদি বলে যে পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে যে প্লিডিং সম্পর্কিত সর্বশেষ সংশোধনীটি আনা হয় দেওয়ানি কার্যবিধিতে কত সালে? 2012 সালে। ধন্যবাদ। পরেরটা দেখেন, যে কারণে আদালত প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। আদালত মকদ্দমার বল দিবেন যে কোনো পর্যায়ে প্লিডিংস আর্জি বা লিখিত জবাব সংশোধনের অনুমতি দিতে পারে যদি সংশোধনীটি পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করেন, বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় হয়। আন্ডারলাইন করেন, কি বলবে বলেন তো? বিরোধের কি প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য কি হয়? প্রয়োজনীয় হয়। 2 নাম্বার দেখেন, যদি সংশোধনীটি, আন্ডারলাইন করেন, অপর পক্ষের জন্য অবিচার কি না হয়? অবিচার না হয়। এবার আমরা চলে আসি প্লিডিং সংশোধনের আবেদন কোথায় করতে হবে। আন্ডারলাইন করেন, প্লিডিং সংশোধনের আবেদন, প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে বল দিবেন বিচারিক আদালতে। কোন আদালতে? যে আদালতে মামলা চলমান আছে সে আদালত। যেমন যদি মকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন থাকে, আর্জি বা লিখিত জবাবটি সংশোধনের আবেদন যুগ্ম জেলা জজ আদালতেই করতে। আচ্ছা, একটু যদি আমরা আমরা তো মামলা ট্রান্সফার করে আসছি, বলেন তো মামলা স্থানান্তরের আবেদন কোথায় করতে হয় ভাই? মামলা স্থানান্তরের আবেদন কোথায় করতে হয়? জেলা বিচারিক আদালতে কি করা যায়? না, জেলা জজে কখন করে? একই আপিল আদালতের মধ্যে হয়, তাহলে জেলা জজ। আর ভিন্ন আপিল বা ভিন্ন জেলা হলে কোথায়? মনে আছে? আবার আমরা ওই যে এখতিয়ারের ক্ষেত্রে আপত্তি, এখতিয়ার ওই যে 16 থেকে 20, এই এখতিয়ারের সম্পর্কে আপত্তি জানা 21 ধারায়, এটা এই আবেদনটা কোথায় করে বলেন? বিচারিক আদালতে। যে আদালতে মামলা চলমান আছে সে মনে আছে কিনা? আর এবার যদি বলে যে আরজি সংশোধন বা প্লিডিং সংশোধনের আবেদন কোথায় করবে? যে জায়গায় মামলা আছে সেই জায়গায়। এরপরে আমরা চলে এসে দেখেন 18 বিধি। 18 বিধিতে বলতেছে, আন্ডারলাইন করেন, প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে আসতেছে না তারা অনেক অমূল্য জিনিস মিস করে ফেলতেছে। তারা ওই ধোঁয়াশার ভিতরে আছে পরীক্ষা কবে হয় না না হয়। দেখবেন যে হাইকোর্টের পরীক্ষায় যে 8 তারিখ না 10 তারিখ আছে, এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই 2-3 মাসের মধ্যে আপনাকে ডেট আল্লাহর হস্তে দিয়ে দিবে। তখন আবার আমরা কয়েকজনের দেখা পাবো 1-2 মাস আগে আবার আসবে, তবে যে 1-2 মাস পরে আমরা পাস করবো। এখনো ওই 1-2 মাস পরে আর পাস করা সম্ভব না। দেখেন, যে পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে সেই পক্ষ প্লিডিং সংশোধন করবে, আন্ডারলাইন করবেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। বা শব্দটা বলতেন, প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে কয় দিনের মধ্যে ভাই? আদালত কর্তৃক সময়ের মধ্যে। বা আন্ডারলাইন করেন, আদালত সময় নির্ধারণ করে না দেয় তাহলে বল দেবেন সর্বোচ্চ 14 দিনের মধ্যে। আচ্ছা, এটা একটু বুঝেন ভাই, এখানে একটু বোঝার আছে। যদি আপনাকে বলে আদালত ধরেন প্লিডিং সংশোধনের সময় দিল 20 দিন, তাহলে সংশোধন করতে হবে কয় দিনের মধ্যে? কিন্তু আদালত আপনারা কোনো নির্দিষ্ট সময় বলে নাই, তাহলে কয় দিন? তাহলে সর্বোচ্চ কয় দিন? তাহলে 14।
না, ওই যখন থেকে আবেদন মঞ্জুর করলো, ধরেন আপনি প্লিডিং সংসদের আবেদন আবেদন করছেন, আদালত বললো যে মঞ্জুর করা হলো, তো যেদিন থেকে মঞ্জুর করলো আদালত কোনো সময় বলে না, আদালত বলে না যে এতদিনের মধ্যে তুমি করে দেবা, তাহলে সেক্ষেত্রে কয়দিন? সর্বোচ্চ 14 দিন। আর আদালত যদি কোনো সময় দেয় তাহলে আর 14 দিনের বিষয়টা আসবে না, তখন কয়দিন? সেই সময়। বুঝতে পারছেন? তো যদি আপনাকে বলে যে প্লিডিং সংশোধনের সময় সম্পর্কে বলছে কত দ্বারায়, কোথায়? 6 আদেশের 18, আর প্লিডিং সংশোধনের আবেদন করে কততে? 6 আদেশের 17তে। পরেরটা দেখেন যে এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের বিবেচনামূলক। সংশোধনের সময় বাড়াতেও পারে, তবে এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। প্লিডিং সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল, অর্থাৎ আপনাকে সময় দিছিল 20 দিনের মধ্যে, বা আপনাকে সময় দিছিল 14 দিন, আপনি সংশোধন করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, তাহলে কি হবে দেখেন। আরজি সংশোধনের আদেশ হওয়ার পর নির্ধারিত সময়ে বা অনধিক 14 দিনের মধ্যে সংশোধন করতে না পারলে, বা আদালত সংশোধনের আন্ডারলাইন করবেন সময় না বাড়ালে, পরবর্তীতে আর সংশোধন করতে পারবে না। যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করেন এবং আদালতের যদি দয়া না হয়, মানে আদালত যদি সময় কি না বাড়ায়, তাহলে আর আপনার বাড়ানোর সুযোগ নাই। জেনে রাখা ভালো, দেখি আমরা। জেনে রাখা ভালোতে বলতেছে যে 6 আদেশের 17 বিধির অধীন প্লিডিং সংশোধনের আবেদন আন্ডারলাইন করেন মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, মানে উনি মঞ্জুর করতেও পারে, উনি কি মঞ্জুর নাও করতে পারে। তারপরে লাইনটা গুরুত্বপূর্ণ, যে প্লিডিং সংশোধনী দরখাস্ত গোল দিবেন মঞ্জুর বা নাকচ করা। মঞ্জুর করা বা কি মঞ্জুরও গোল দেন, নাকচও গোল দেন। আদেশ গোল দিবেন কোন ডিক্রি বা আপিল যোগ্য আদেশ না, এটা কোনো ডিক্রিও না, আবার কি আপিল যোগ্য আদেশ না, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না। এর বিরুদ্ধে আন্ডারলাইন করবেন 115 ধারায় রিভিশন করা যাবে। তিনটে স্টার্টেড আমি ব্যাখ্যা করি, শুনেন। আপনারা ধরে নেই যে আপনারা আপিল কাকে বলে বা রিভিশন কাকে বলে বুঝেন না, আমি একটু বুঝাচ্ছি। যে যখন বিচারিক আদালত কোনো সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন আপনি সংক্ষুব্ধ, তখন আপনি হয় আপিল করবেন, নাহলে রিভিশন আপিল বা রিভিশন করে উচ্চ আদালতে। কোথায়? ওই আদালতের চেয়ে উচ্চ আদালতে। এখন ধরেন আরজি সংশোধনের দরখাস্ত যদি মঞ্জুর করে, তাহলে মানে বাদী যা চাইছিল বাদী নেতা দিয়ে দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর এই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে রিভিশন, উচ্চ আদালতে রিভিশন। আর যদি আরজি সংশোধনের দরখাস্ত যদি না মঞ্জুর করে, তাহলে সংক্ষুব্ধ কে? বাদী যা চাইছিল বাদী নেতা দেই নাই, তাহলে মনক্ষুণ্ণ হয়েছে বাদী, তাহলে বাদীর প্রতিকারও রিভিশন। বাদীর প্রতিকারও কি রিভিশন। অর্থাৎ প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি ভাই? রিভিশন। কারণ এটা ডিক্রিও না, আর এটা আপিলযোগ্য আদেশও না, মনে থাকে জানো। তাহলে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এর প্রতিকার হচ্ছে কি রিভিশন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা দেখেন, প্লিডিং সংশোধন করা যায় কখন? প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। প্রসিডিংস মানে হচ্ছে কার্যধারা, মানে মামলার যে কোনো পর্যায়ে। 3 নম্বর প্রশ্নটা দেখেন যে বাদীর আর্জি সংশোধনের দরখাস্ত কুল দিবেন না মঞ্জুর, আর আর্জি সংশোধনটা আন্ডারলাইন করেন। আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি? মনে আছে কিনা? 1 নম্বর প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী প্লিডিংস কর্তন করে আবেদন করা যায়। কর্তন হলো 6 আদেশের কত? 16। আমি একটু এইভাবে মনে রাখবেন, এটা মনে রাখতে হবে। সিগনেচার হচ্ছে 14, ভেরিফিকেশন হচ্ছে 15, কর্তন হচ্ছে কত? 16, সংশোধন হচ্ছে কত? 17, আর সংশোধনের সময় 18। এই 5টা বিধি আপনার মনে রাখতে হবে। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখেন, আরজি এবং লিখিত জবাব সংশোধন নীতি সমূহ কি একই না? প্লিডিং সংশোধন মানেই তো আরজি বা লিখিত জবাব সংশোধন, একই। 3 নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধির অধীন ড্যাশ নিয়ে আলোচনা করা হয়েছে, কি নিয়ে? প্লিডিং সংশোধন। আর এখানে মোটামুটি যা আছে গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা দেখেন, একটু পড়ি যে আদালত প্লিডিংস যে কোনো বিষয়ে কর্তন বা সংশোধনের আদেশ দিতে পারে। কর্তন বা সংশোধনের আদেশ দিতে পারে কখন? এট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস। বুঝতে পারছেন? যে কোনো পর্যায়ে। 9 ও গুরুত্বপূর্ণ দেখেন, প্লিডিংস বা আরজি বা লিখিত সংশোধনের আদেশ দিতে পারে মকদ্দমার কি যে কোনো পর্যায়ে। 10 নম্বর দেখেন, প্লিডিংস এর বিষয়ে কর্তন করা যাবে যদি বিষয়টি কি হয়? অপ্রয়োজনীয় হয়, মকদ্দমা সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত করে, কুৎসাজনক হয়, উপরের কি সবকটি। 13 নম্বর প্রশ্নটা দেখেন,
প্লিডিং সংশোধনের আবেদন করতে হবে জেলা জজের নিকট, যুগ্ম জেলা জজের নিকট, হাইকোর্ট বিভাগে, কোথায়? বিচারিক আদালতে। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। প্লিডিংস বা আর্জি ও লিখিত জবাব সংশোধনের আদেশ প্রদানের কতদিনের মধ্যে সংশোধন করতে হবে? আদালত কর্তৃক নির্ধারিত সময় অথবা 14 দিনের মধ্যে, যদি আদালত কোনো সময় নির্ধারণ করে কি দেয়, না দেয়। 15 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, যে প্লিডিংস বা আর্জি বা লিখিত সংশোধনের জন্য আবেদন আদালত কোনো সময় নির্ধারণ করে না দিলে, সংশোধন যদি সময় নির্ধারণ করে না দেয়, তাহলে কতদিন? 14 দিন। 6 আদেশের কত বিধি? 18 বিধি। এছাড়া আমরা চলে এসে 18 নম্বর প্রশ্নটা দেখেন, যে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করা বা না করা কোনো আদেশ হলো কি? আপিল অযোগ্য আদেশ। মঞ্জুর করা বা না করা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। উনি দেখেন, প্লিডিং সংশোধন মঞ্জুর বা নাকচ করা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তারপর 20 নম্বরটা দেখেন, আর্জি বা লিখিত জবাব সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নাকচ করা আদেশের বিরুদ্ধে কি প্রতিকার আছে ভাই? একই কথা। তাহলে আমরা বেশ কতগুলো পড়লাম দেখেন। আদেশ 1-এ পড়লাম মামলার পক্ষ, 2-এ পড়লাম মামলার গঠন, 3-এ পড়লাম উকিল নিয়োগ, 4-এ পড়লাম মোকদ্দমা দায়ের, 5 পড়ি নাই, 6-এ হচ্ছে কি? প্লিডিং। ধন্যবাদ। তো এই আদেশগুলো এখানে একটু লিখে ফেলেন, নামাজের পর আবার শুরু হবে ইনশাল্লাহ। 5-এ হচ্ছে সমন, আমরা পরে পড়বো সমন। আমরা বিরতির পর শুরু করি। দেখেন, আরজি সবাই বের করেন। আরজি, আরজি সম্পর্কে আলোচনা করা হয়েছে 7 আদেশে। তো আরজির অর্থ প্রথমে আমরা দেখি। আরজির অর্থ কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি। আমরা 4 আদেশে এবং 26 ধারায় পড়েছিলাম যে প্রতিটা দেওয়ানি মামলা শুরু হবে কি দাখিলের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। তো সেই আরজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে 7 আদেশে। দেখেন, আরজি হলো বাদীর প্লিডিংস, যেখানে বাদী তার, আন্ডারলাইন করবেন, দাবির বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করা হয়। দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 26 ধারায়, এবং 4 নং আদেশে বলা হয়েছে যে প্রত্যেক দেওয়ানি মকদ্দমা, আন্ডারলাইন করবেন, আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এরকম অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। তাহলে প্রতিটা দেওয়ানি মামলা দায়ের করতে হবে কি দাখিলের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। এখন আমরা চলে আসি 7 আদেশের বিধি 1। আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, ইংলিশটা আন্ডারলাইন করেন, পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন প্লেইন্ট। মানে পার্টিকুলার্স মানে হচ্ছে আরজির যে বিষয়বস্তু। আচ্ছা, দেওয়ানি মকদ্দমা দায়ের করতে হলে প্রথম আন্ডারলাইন করবেন, যে ডকুমেন্টটি প্রস্তুত করা হয় সেটা হলো আরজি। এই আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে তা আন্ডারলাইন করবেন। 7 আদেশের 1 বিধিতে উল্লেখ, ও বিধিতে বলা হয়েছে। আমাদের লিখিত পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে আরজিতে কি কি বিষয়বস্তু উল্লেখ করতে হয়, তখন এই যে যে আছে হুবহু একই উত্তর, আরজির বিষয়বস্তু। তাহলে দেখেন, একটা আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হয় এটা আমরা একটু দেখবো। যেটা, যে আদালতে মকদ্দমা দায়ের করা হয় তার নাম। অর্থাৎ আপনি কি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, কার কাছে দায়ের করবেন সেটার আগে কি লিখতে হবে? নাম। তারপরে আন্ডারলাইন করেন বাদীর নাম, বর্ণনা বা বসবাসের ঠিকানা, মানে আপনি বাদী, আপনার নাম ঠিকানা। তারপরে 3 নম্বরে বলছে যার বিরুদ্ধে মামলাটা দায়ের করতেছেন তিনি তো ডেফিনেটলি কি বিবাদী, তাহলে বিবাদীর নাম ঠিকানা। তাহলে মনে রাখা খুব বেশি কঠিন না, প্রথমে হলো আদালতের নাম, বাদীর নাম ঠিকানা, বিবাদীর নাম ঠিকানা। তারপরে দেখেন, বাদী বা বিবাদী আন্ডারলাইন করেন, নাবালক বা প্রতিবন্ধী হলে তার বিবরণ। বাদী অথবা বিবাদী যদি কেউ যদি নাবালক হয় অথবা কি হয়, প্রতিবন্ধী, তাহলে সেটার বিবরণ দিতে হবে। 5 নম্বরে মামলার কারণ এবং কারণ উৎপত্তির সময়, মানে আপনি কি কারণে মামলাটা করতেছেন এবং এই কারণটা কখন উৎপত্তি হয়েছে, সময় কখন সেটা। 6 নম্বর, আদালতের আন্ডারলাইন করেন এখতিয়ার নির্ধারণের জন্য তথ্য সমূহ। আদালতের এখতিয়ার মানে আপনি এটা এই আদালতের, এটা যে গোপালগঞ্জের সহকারী জজ হবে, এর 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 জন্য যে তথ্য, যে জমিটা অবস্থিত কোথায়, গোপালগঞ্জে, বা মামলার কারণ উদ্ভব হয়েছে গোপালগঞ্জে, এই কারণে আমি এই আদালতের মামলা দায়ের করেছি। অর্থাৎ এই আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্য সমূহ। তারপরেরটা দেখেন 7 নম্বর, বাদীর দাবিকৃত প্রতিকার। আগে তো বাদী নালিশ করলো, তারপরে বলতেছে সে এই মামলায় কি চাই, সে কি প্রতিকার চাইতেছে। দেখেন, বাদী যে ক্ষেত্রে তার আংশিক দাবি
পারস্পরিকভাবে পরিশোধ করতে সম্মত হয়েছে বা বর্জন করেছে, সেই ক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। অনেক ক্ষেত্রে এরকম আছে যে বাদী বলতেছে যে আমি তো বিবাদীর কাছে 2 লাখ টাকা পেতাম, কিন্তু সে আমারে 50,000 টাকা দিছে আগেই, আর এখন পাবো কত, 1,50,000। তাহলে এই যে আপনি একটা স্বীকার করতেছেন যে তার কাছে 2 লাখ পাইতেন, ইতিমধ্যে সে 50,000 দিয়ে দিছে, তাহলে আংশিক ভাবে পরিশোধিত সম্মত হয়েছে বা বর্জন করেছে, বা সে যদি কোনো কিছু বর্জন করে থাকে এটা স্পেসিফিক্যালি প্লেইন্টে উল্লেখ করবে। তার সবশেষেরটা দেখেন, আদালতের আর্থিক এখতিয়ার, এটা আন্ডারলাইন করেন, আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য মকদ্দমার বিষয়বস্তুর গোল দিবেন আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। আরজিতে অবশ্যই থাকে তায়েদাদ মূল্য। তায়েদাদ মূল্য বলতে সুট ভ্যালুয়েশন, মানে এই মকদ্দমার মূল্যমান কত। এখন মূল্যমান কেন উল্লেখ করতে হয়? মূল্যমান উল্লেখ করতে হয় কারণ আপনি যদি মূল্যমান উল্লেখ না করেন তাহলে কোন আদালতে মামলা হবে বুঝবেন কেমনে? ধরেন আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হলো গোপালগঞ্জ, এখন গোপালগঞ্জের তো আদালত কয়েকটা আছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা, এটা কোথায় হবে? আপনি যদি মামলায় আরজিতে মূল্যমান উল্লেখ করেন 10 লাখ টাকা, তাহলে গোপালগঞ্জের কার কাছে? সহকারী জজ। যদি উল্লেখ করেন 15 লাখ টাকা, 20 লাখ টাকা, তাহলে কার কাছে? সিনিয়র। যদি উল্লেখ করেন 1 কোটি টাকা, তাহলে কার কাছে? গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ। তাহলে এখানে যে জিনিসটা পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য, মানে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্যমান উল্লেখ করতে হয় আরজিতে কিসের জন্য? আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য। আদালতের কি? আর্থিক এখতিয়ার। সো আপনার মনে রাখতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মকদ্দমার বিষয়বস্তুর মূল্যমান উল্লেখ করতে হয় কোন ধরনের এখতিয়ারের জন্য? আর্থিক এখতিয়ার। তাহলে এখানে যদি আপনাকে বলে যে আরজির বিষয়বস্তু মোট কয়টা, দেখেন 9টা আছে। কয়টা? 9টা। জেনে রাখা ভালো। মকদ্দমার এখতিয়ার ও কোর্ট ফি, এটা বলতেন, এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণের জন্য মকদ্দমার মূল্যমান উল্লেখ করতে হয়, এবং মূল্যমান উল্লেখ করতে হয় কোর্ট ফিসের জন্য। কোর্ট ফি দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে 2% আর 2 আচ্ছা একটু, হ্যাঁ রাব্বি, ধন্যবাদ কথা বললাম। আমরা শুরু করি শুরু হয়েছে, দেখেন। শুরু হয়েছে। শুরু। আচ্ছা তাহলে ভাই এখানে একটা জিনিস মনে রাখবেন যে মামলার মূল্যমান উল্লেখ করতে হয় কিসের জন্য? আর্থিক এখতিয়ার আর কোর্ট ফির জন্য। তারপরেরটা দেখেন, আন্ডারলাইন কেন, অর্থের মকদ্দমার ক্ষেত্রে আর দ্বিতীয় দাবিকৃত অর্থের বল দিবেন যথাযথ পরিমাণ উল্লেখ করতে হবে। যথাযথ পরিমাণ মানে হলো প্রিসাইজ অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট। আপনি অর্থের মামলা এইভাবে করলে হবে না যে তার কাছে আমি আনুমানিক 50,000 টাকা পাই, যা বলবেন কি ফিক্সড। কিন্তু দেখেন আন্ডারলাইন করবেন, অমীমাংসিত অর্থের হিসাবের ক্ষেত্রে বা বল দিবেন মধ্যবর্তী মুনাফা বা মিন প্রফিটের ক্ষেত্রে আনুমানিক অর্থ লিখতে হবে। তাহলে এইটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে যে কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় আনুমানিক আনুমানিক অর্থ চাওয়া যাবে। অমীমাংসিত অর্থের ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে? মধ্যবর্তী মুনাফা মনে আছে? মধ্যবর্তী মুনাফা, রোমা বলেন তো মধ্যবর্তী মুনাফা কি? যে আপনারা বেদখল করে আপনার সম্পত্তি থেকে স্বাভাবিক উপায়ে যে লাভ করছে সেটাই হচ্ছে কি মধ্যবর্তী মুনাফা। তাহলে আপনি মামলায় বললেন যে সে তো আমার বেদখল করছে, এবং বেদখল করার পর আমার জমি থেকে আনুমানিক এত টাকার আম, এত টাকার লিচু, এত টাকার বাঁশ বিক্রি করছে নাকি? কারণ এগুলার ক্ষেত্রে তো এক্সাক্ট অ্যামাউন্ট হয় না। জি। তাহলে আপনার এই জায়গা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোন ধরনের মামলার ক্ষেত্রে মধ্যবর্তী মুনাফা উল্লেখ করা যাবে, মানে সরি, মানে অমীমাংসিত অর্থের ক্ষেত্রে আর মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে আনুমানিক শব্দটা উল্লেখ করা যাবে। তারপরে দেখেন স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তি শনাক্তকরণ, স্থাবর সম্পত্তিটা আন্ডারলাইন করেন। স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তি শনাক্ত করার জন্য আন্ডারলাইন করবেন সম্পত্তির বর্ণনা, সীমানা, সেটেলমেন্ট পর্যায়, উল্লেখিত নম্বর উল্লেখ করতে হবে। যদি আপনি স্থাবর সম্পত্তির মামলা করেন তাহলে কি কি লিখতে হবে? সম্পত্তির কি বর্ণনা, সীমানা বা সেটেলমেন্ট পর্যায়ে উল্লেখিত নাম্বার উল্লেখ করতে হবে। বাদী আন্ডারলাইন করবেন তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মামলা দায়ের করে সেক্ষেত্রে আরজিতে বাদী তামাদি থেকে আন্ডারলাইন করবেন তামাদি থেকে অব্যাহতির কারণ বল দিবেন গ্রাউন্ডস ফর এক্সামশন উল্লেখ করবে, পাশে 3টে স্টার দেন 6 বিধি। যদি আপনাকে বলে যে গ্রাউন্ডস ফর এক্সামশন কি, তামাদি থেকে অব্যাহতির কারণ। তামাদি থেকে অব্যাহতি কেন পায় আমি একটু ব্যাখ্যা দিই। নর্মালি
একটা প্রতিটা দেওয়ানি মামলা দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। ধরেন অর্থের মামলার তামাদি মেয়াদ 3 বছর, দখল পুনরুদ্ধার 6 মাস, তারপরে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার 12 বছর, এরকম প্রতিটা মামলার দেওয়ানি মামলা আছে। কিন্তু আমরা যখন তামাদি আইন পড়বো তখন আমরা জানি যে যদি বাদী যে মামলাটা করবে সে যদি নাবালক থাকে, উন্মাদ থাকে, জড়বুদ্ধি সম্পন্ন থাকে, যতদিন পর্যন্ত এই তিনটা মানে অপরগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ কি শুরু হয় না। ধরেন একজন একটা শিশুকে বেদখল করা হলো, বেদখল করলে তামাদি মেয়াদ হলো 6 মাস, কিন্তু সে তখনো 12 বছর বয়স, সে 6 বছর পরে সাবালক, 6 বছর পরে তো তার 18 বছর বয়স হয়, কিন্তু যখন 18 বছর বয়স হয়েছে তখন থেকে 6 মাস কাউন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে সে যখন 18 বছর বয়স হলো তখন সে আরটিতে উল্লেখ করবে যে আমি বেদখল হয়েছি অমুক তারিখে, 6 বছর আগে, কিন্তু তখন আমি ছিলাম কি নাবালক, আমি সাবালক হওয়ার 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করেছি। এবং এই যে যে 6 বছর আমি মামলা করি নাই, এটা তামাদি থেকে কি পাবে? অব্যাহতি পাবে। এটাকেই বলে গ্রাউন্ড ফর এক্সাম্পশন। এটা আছে 7 দেশের কত বিধিতে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন যে 7 দেশের এক বিধি অনুসারে আরজিতে গোল দিবেন 9টি বিষয় উল্লেখ করতে হয়। কয়টা? কয়টা বিষয়? 9টা। আরজি গ্রহণের প্রণালী, আরজি গ্রহণের প্রণালী। এই আপনারা শুনতে পাচ্ছেন না? জি জি স্যার, শোনা শুনতে যাচ্ছে। একটু কি আগে লেখা? শুনতে পাচ্ছিলাম না কিছু। একটু তো বলি নাই, কিন্তু শুনবেন কি আপনি? দেখেন, আরজি গ্রহণের প্রণালী। তাহলে আপনারা যদি বলে ভাই আরজিতে কয়টা উপাদান থাকতে হবে? 9টা। তারপর দেখেন আরজি গ্রহণের প্রণালীতে আমরা আসি। যে সকল দলিল বাদী আরজির সাথে পেশ করে যদি থাকে, আরজির উপর সেইগুলোর একটি তালিকা লিখে বা আরজির সাথে সংযুক্ত করে দিতে হবে। বাদী একটা আরজির সাথে যে যে দলিলগুলো দিবে সেই দলিলগুলোর একটা কি তালিকা লিখে আরজির সাথে ফিরিস্তি আকারে মানে সংযুক্ত করে দিতে হবে। যদিও ফিরিস্তি এখানে না, আরজি গৃহীত হলে আন্ডারলাইন করেন যতজন বিবাদী আছে সাদা কাগজে, সাদা কাগজ শব্দটা বলতেন কি কাগজে? সামনে যে প্রশ্ন হবে সাদা কাগজের ভাত আছে কিনা তাও জানতে যাবে। বুঝতে পারছেন? তাহলে কি কাগজে? সাদা কাগজে আরজির তত সংখ্যক নকল পেশ করবে। আচ্ছা, তাহলে আপনার মনে রাখতে হবে যে আরজির যে অবিকল নকল সমনের সাথে দিতে হবে, এই নকলটা কোন ধরনের পেজে হবে? আচ্ছা, আপনারা কি নরমালি এটা কি জানেন যে দেওয়ানি মামলা দায়ের করে হচ্ছে কার্টিস পেপারে? কিসের বলেন? কার্টে, ওই যে আপনারা যে ইনটিমেশন জমা দেওয়ার সময় হলুদ কালারের যে সবুজ না, সবুজ হচ্ছে আপনারা ফৌজদারি মামলা দেই যেটা, আর দেওয়ানি মামলা আছে কি কার্টিস পেপার। এই যে যেটা আপনারা বার কাউন্সিলে জমা দেন আর কি, ওই যে নিয়ে আসছে স্বপন সাহেব। জি। তারপরে দেখেন, তাহলে বাদী আজির সাথে যে তালিকা সংক্ষিপ্ত বিবৃতি নকল দাখিল করে তা আদালতের গোল দিবেন প্রধান কেরানি পরীক্ষা পূর্বক, সেগুলো সঠিক থাকলে সেইগুলোতে স্বাক্ষর করবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে আরজি ঠিকঠাক আছে কি না, এই কাগজপত্রগুলো পরীক্ষা করে কে? প্রধান কেরানির নিচে লেখেন সেরেস্তাদার, প্রধান কেরানি সাহেব। বুঝতে পারছেন? দেন আমি কিন্তু আপনাদের পড়ানোর সময় বলে দিচ্ছি যে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, লিখিত কি আসে, প্রিলিতে কি আসে, তো সেই আঙ্গিকে আপনারা প্রস্তুত হবেন আর কি। তাহলে গ্রাউন্ডস ফর এক্সাম্পশন কেন উল্লেখ করা লাগে বলেন মাসুদ? তামাদি হতে অব্যাহতির কারণ কোথায় আছে? 7 দেশের কত বিধিতে? 6 বিধিতে। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন যে নিম্ন বর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়? এই যে দেখছেন প্রশ্ন পরীক্ষা একবার প্রশ্ন এসেই গেছে যে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয় কিসের জন্য? আদালতের এখতিয়ার, আদালতের এখতিয়ার। 2 নম্বর প্রশ্নটা দেখেন, আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন ক্লেম তা দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে আছে? 7 আদেশের কত বিধি? এক বিধি। 4 নম্বর প্রশ্নটা দেখেন যে অর্থ আদায়ের মকদ্দমায় বাদী মকদ্দমার আরজিতে উল্লেখ করবে দাবিকৃত যথাযথ প্রমাণ। কি অ্যামাউন্ট? প্রিসাইজ অ্যামাউন্ট। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থ আদায়ের মকদ্দমায় বাদী মকদ্দমার আরজিতে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দাবিকৃত বল দেবেন আনুমানিক অর্থ লিখতে পারে? কি অর্থ?
অমীমাংসিত আর কি মধ্যবর্তী মুনাফা। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ, দেখেন যে বাদী যদি তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে আরজিতে বাদী নিম্নলিখিত কোন বিষয় উল্লেখ করবে? তামাদি হতে অব্যাহতির কারণ, এটার ইংরেজিতে কি বলে? গ্রাউন্ড ফর এক্সাম্পশন। 7 আদেশের কত বিধি? 6 বিধি। পরবর্তী পেজে চলে আসেন। 7 নম্বর প্রশ্নটা দেখেন যে আরজিতে বাদী প্রত্যেকটি দাবি উল্লেখ করবে সুনির্দিষ্টভাবে, স্পেসিফিক্যালি, সাধারণভাবে, বিকল্পভাবে। উপরের কি সবগুলা না? শুধু সুনির্দিষ্ট না, সাধারণভাবে, বিকল্পভাবে, উপরের সবগুলো। 8 নম্বর দেখেন, যদি আদালত আরজি গ্রহণ করে তাহলে বাদী, আন্ডারলাইন করে, সাদা কাগজের ইংরেজি কি বলতেছে? প্লেইন পেপার। এটা জেনে রাখবেন, কি পেপার? প্লেইন পেপার। আরজির কতগুলো নকল কপি বিবাদীকে সরবরাহ করে? কয়টা সরবরাহ করবে? যত সংখ্যক বিবাদী তত সংখ্যক। আমরা চলে আসি, দেখেন 10 নম্বর প্রশ্নে, যে বাদী আরজির সাথে দলিলের যে তালিকা বা আরজির যে কপি বা এবং সংক্ষিপ্ত বিবৃতি দাখিল করে তার স্বাক্ষর করবে কে? মানে আদালতের কোন কেরানি? বাদী আরজির সাথে দলিলের যে তালিকা, আরজির যে কপি, সংক্ষিপ্ত বিবৃতি দাখিল করে তার স্বাক্ষর করবে। আপনারা ভুলে বলে আবার বাদী দিয়েন না। স্বাক্ষর করবে কি? বাদী তো স্বাক্ষর টাক্ষর করেই জমা দিছে, এই জায়গা তোমার আদালতের কি প্রধান কেরানি। আচ্ছা, আমরা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে আসি। প্রিলি এবং রিটেন দুইটার জন্য গুরুত্বপূর্ণ। আরজি ফেরত আর আরজি নাকচ বা প্রত্যাখ্যান। আরজি ফেরত আর আরজি নাকচ বা প্রত্যাখ্যান। দেখেন আরজি ফেরতকে ইংরেজিতে বলে রিটার্ন অফ ক্লেম। রিটার্ন মানে ফেরত না, রিটার্ন অফ ক্লেম মানে আরজি ফেরত। আর রিজেকশন অফ ক্লেম, রিজেক্ট মানে তো জানেন আপনারা প্রত্যাখ্যান করা, তাহলে রিজেকশন অফ ক্লেম মানে হচ্ছে কি? আরজি প্রত্যাখ্যান। দেখেন দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 7 আদেশের 10 বিধিতে আরজি ফেরত এবং 7 আদেশের 11 বিধিতে আরজি প্রত্যাখ্যান বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনাকে বলে যে আরজি ফেরত আছে 7 আদেশের কততে? 10-এ। আর আরজি প্রত্যাখ্যান 7 আদেশের 11। এখন আমরা চলে এসে আরজি ফেরত। আমি একটু এখানে পড়ার আগে আরজি ফেরত একটু আলোচনা করে নিই। আরে বাবারে, আসসালামু আলাইকুম। আপনি তো বাসায় ভাই, পড়াচ্ছি। একটু শুরু করি। দেখেন আমরা চলে আসি আরজি ফেরত। ভাই আরজি ফেরতটা খুবই ইজি। সেটা হচ্ছে যে যখন, এই শুনেন, যখন আরজিটা আপনি ভুল ক্রমে যে আদালতে দায়ের করার কথা সেখানে না করে আর এক জায়গা করছেন। ধরেন এটা ভুল হইতে পারে, আঞ্চলিক এখতিয়ার ভুল হতে পারে, এটা আর্থিক এখতিয়ার ভুল হতে পারে। ধরেন আঞ্চলিক এখতিয়ার এরকম যে গোপালগঞ্জ সহকারী জজে মামলা হবে, আপনি মামলাটা করে ফেলছেন কোটালীপাড়া সহকারী জজের কাছে, বাট হওয়ার কথা কোথায়? তাহলে কোটালীপাড়া সহকারী জজ যেহেতু আরজিটা ভুল জায়গায় দাখিল করছে, আরজি দিবে কি? ফেরত। অথবা এরকম হতে পারে, নর্মালি যেটা হয়, বেশি হয় যেরকম, সেটা হচ্ছে যে ধরেন একটা মামলার মূল্যমান আর যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, জি সেলিম সাহেব বলেন। জি আলহামদুলিল্লাহ। জি